ওই চেম্বারগুলি বলতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মানুষের সাথে যেরকম আচরণ করেছে, এই ঢাকা কোর্টের যে বাড়িওয়ালারা আছে, এই বাড়িওয়ালারা আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে যারা ওই বাড়ি ভাড়া নিয়ে চেম্বারে আছেন তাদের সাথে সেম ব্যবহার করে। কমপক্ষে 5,000 আইনজীবীকে আমরা চেম্বারে ব্যবস্থা করতে পারবো। আমাদের আইনজীবীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। নারী আইনজীবীরা যাতে চেম্বার পায় সেটার জন্য ব্যবস্থা করব। বেঞ্চ, বার এবং বেঞ্চের সাথে আলোচনা করে নারী আইনজীবীদের জন্য যাতে প্রতিটা আদালতে একটা সংরক্ষিত আসন থাকে, আমরা সেটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবার আগে ঢাকা বার এবং সবার আগে আইনজীবী অধিকার। এশিয়ার সর্ববৃহৎ বারের আইনজীবীদের ভোটে আইনজীবী প্রতিনিধি নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা জজ কোর্ট এরিয়ায় একটা উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। নীল দলের সিনিয়র এজিএস প্রার্থী, আমরা একটু প্রার্থীর সাথে কথা বলি এবং তার জানতে চাই যে আসলে আইনজীবীদের সাথে তার সম্পর্কটাই বা কেমন, বা কেনই তিনি প্রার্থী হলেন, তার কি পরিকল্পনা আছে, নির্বাচিত হলে বা কি করবেন। আমি ইলতুৎমিশ সওদাগর, আমি আসন্ন ঢাকা বার নির্বাচনে যে 29-30 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে নীল প্যানেল থেকে সিনিয়র এজিএস পদপ্রার্থী। আমি আইনজীবীদের অধিকারের জন্য আমাদের যে নীল প্যানেল, এই প্যানেলের এবারের নির্বাচনের স্লোগান হলো সবার আগে ঢাকা বার এবং সবার আগে আইনজীবী অধিকার। এই স্লোগানকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা বিজ্ঞ আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করতেছি এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলি বিজ্ঞ আইনজীবীদের কাছে আমরা ধরে তুলতেছি। কী কারণে আইনজীবীরা আমাদেরকে ভোটে নির্বাচিত করবে। যদি আপনাকে বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রথম আইনজীবীদের আমি এবং আমার প্যানেল আইনজীবীদের যেই সমস্ত অধিকার থেকে আদালত অঙ্গনে আইনজীবীরা বঞ্চিত হয়, আমরা সেই অধিকারগুলি আইডেন্টিফাই করেছি এবং ওই অধিকারগুলিকে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলি আগামী দিনে আমাদের প্রতিশ্রুতি থাকবে নির্বাচনে, এবং প্রতিশ্রুতি পরবর্তী যদি মহান আল্লাহ পাক বিজ্ঞ আইনজীবীদের ভোটে আমাদেরকে জয়যুক্ত করেন তাহলে আমরা সেগুলি অক্ষর অক্ষর বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি আইনজীবীদের অধিকারের জন্য কিছু করতে হয়, সেই ক্ষেত্রে শুধু আইনজীবীদের টাকা নিয়ে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা করব, সেটা কিন্তু হয় না। যদি আমি গভর্নমেন্টের কাছ থেকে সহযোগিতা না পাই তাহলে প্রপারলি আমি আইনজীবীদের অধিকার বাস্তবায়ন করতে পারবো না। যেমন প্রথম আমরা ঢাকা কোর্টে যেটা মূল সমস্যা হচ্ছে আইনজীবীদের চেম্বার নেই, এবং চেম্বার যেগুলি ভাড়া করা চেম্বার, ওই চেম্বারগুলি বলতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মানুষের সাথে যেরকম আচরণ করেছে, এই ঢাকা কোর্টের যে বাড়িওয়ালারা আছে, এই বাড়িওয়ালারা আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে যারা ওই বাড়ি ভাড়া নিয়ে চেম্বারে আছেন তাদের সাথে সেম ব্যবহার করে। সুতরাং আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি নির্বাচিত হওয়ার পূর্বেই আমাদের যে ভূমি মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী ছিলেন আমাদের বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার, উনিও আইনজীবীদের একজন নেতা। ওনাকে আমি ব্যক্তিগতভাবে দাবি জানিয়েছি সকল আইনজীবীদের সামনে যে আপনি যেহেতু আইনজীবীদের মাধ্যমে আজকে ভূমি মন্ত্রী হয়েছিলেন এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার হয়েছেন, আমরা আশাবাদী যে আইনজীবীদের জন্য আপনি কিছু করে যাবেন। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইখানে অনেক খাস সম্পত্তি আছে এই ঢাকা বারের আশেপাশে, যেগুলি আইনজীবীদের জন্য আমরা যদি হাইরেজ বিল্ডিং করতে পারি তাহলে অন্তত এই খাস জমিগুলি আমরা ঢাকা বারের অধীনে যে লিজ দিয়ে আমরা এখানে 20 তলা বহুতল ভবন নির্মাণ করতে পারবো এবং কমপক্ষে 5,000 আইনজীবীকে আমরা চেম্বারে ব্যবস্থা করতে পারবো। আইনজীবীদের প্রথম যে সমস্যা সেটা হলো একটা। সেকেন্ড হলো আইনজীবীদের মনে করেন ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক আগে, যখন 1995-96 সনে আমরা জানি 2001-2003-এ সেইখানে এলাকা কেন্দ্রিক যেমন মিরপুর, উত্তরা এইসব এলাকা থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা ছিল। যেমন সুপ্রিম কোর্টে বিআরটিসি বাসের ব্যবস্থা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের পার্শ্ববর্তী এইখানে বিআরটিসি বাসের ব্যবস্থা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিআরটিসি। তাহলে আমাদের ঢাকা আইনজীবী যেখানে 33,000 আইনজীবী এইখানে মেম্বার এবং প্রতিদিন 15 থেকে 16,000 আইনজীবী এইখানে নিয়মিত প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে আইনজীবীদের যে ট্রান্সপোর্টের জন্য আমরা যদি সরকারের কাছে দাবি করি যে আমাদের আইনজীবীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে, সেই ক্ষেত্রে আমি আশাবাদী সরকার সেটা আমাকে প্রাধান্য দিয়ে আমাদের আইনজীবীদের সুবিধার্থে সেটার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি বারের এই যে আমাদের ক্যান্টিনের যে ব্যবস্থা, এইখানে একদম ক্ষুদ্র পরিসরে 2-3টা ক্যান্টিন আছে। এই ক্যান্টিনগুলির মান আরও ভালো করা, স্ট্যান্ডার্ড করা এবং খাবারের মান স্ট্যান্ডার্ড করা
এইগুলি আইনজীবীদের দীর্ঘদিনের দাবি। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে এই বারের ক্যান্টিনের বিষয়গুলো আমরা যথাযথভাবে দেখব। এবং স্যানিটেশন ব্যবস্থা, টয়লেট, এই টয়লেটগুলি আইনজীবীরা যারা বারের প্রতিনিধিত্ব করে তারা অন্তত প্রতি সপ্তাহে একদিন যদি গিয়ে এইগুলি ইন্সপেকশন করেন, এগুলি প্রপারলি ক্লিন হচ্ছে কিনা, এগুলি কি অবস্থা, বারের যারা ক্লার্ক আছে, সুইপার আছে, ওরা ওইগুলি কাজটা ঠিকমতো করতেছে কিনা। তাহলে আমরা যে ক্লার্করা কিন্তু বেতন ঠিকই নিচ্ছে, সুইপাররা বেতন নিচ্ছে, কিন্তু বারের কাজ করতেছে না। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে আমরা বারের যেই টাকা খরচ করে ক্লার্ক সুইপারদেরকে বেতন দিচ্ছে সেটা যাতে প্রপারলি ইউটিলাইজ হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা সেগুলি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। মানে কোনো নারী আইনজীবীদের একটা বড় সংখ্যক এখানে প্র্যাকটিস করে, তাদের জন্য স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে? অনেক মূল্যবান কথা বলেছেন যে আমি প্রথম যে চেম্বার আবাসনের ব্যবস্থার কথা বলেছি, সেই ক্ষেত্রে নারীদেরকে আমরা একটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা কোঠার ভিত্তিতে নারী আইনজীবীরা যাতে চেম্বার পায় সেটার জন্য ব্যবস্থা করব। পাশাপাশি একটা বিষয়, আপনারা যখন কোর্টে কোনো বড় ধরনের মামলায় যান তখন দেখতে পান যে আইনজীবীরা মানে পুরুষ আইনজীবীরাই দাঁড়ায় থাকার মতো ব্যবস্থা থাকে না। আর নারী আইনজীবীরা আমাদের বোন, আমাদের মায়ের জাতি, তারা নারী হিসাবে তাদেরকে যেমন মনে করেন বিআরটিসি বাসে 2টা আসন থাকে নারীদের জন্য সংরক্ষিত। আমরা একটা হাসপাতালে যাই, নারীদের জন্য সংরক্ষিত আসন, সব জায়গায় নারীদের জন্য, কিন্তু আদালত অঙ্গনে কিন্তু নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন থাকে না। ইনশাল্লাহ আমাকে যদি নির্বাচিত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আইনজীবীদের ভোটে, তাহলে আমি আমার নারী আইনজীবীদের জন্য যে বেঞ্চ, বার এবং বেঞ্চের সাথে আলোচনা করে নারী আইনজীবীদের জন্য যাতে প্রতিটা আদালতে একটা সংরক্ষিত আসন থাকে, আমরা সেইটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা কিন্তু আমাদের যেই মানে প্রতিশ্রুতি, সেই ক্ষেত্রে এইখানে যদি আমরা তো আর এখন কমিটিতে নাই, যদি আমাদেরকে আল্লাহ পাক কমিটিতে কামিয়াব করে তাহলে আইনজীবীদের সহাবস্থানের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এখানে যাতে সবাই আমরা ভাই যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু যাতে আমার একজন ভাই তার পেশাগত দায়িত্ব পালন করতে কোনো বাধাগ্রস্ত না হয়, সেই জন্য যত পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাল্লাহ আমরা নিই। আমার বক্তব্য সুস্পষ্ট যে আইনজীবীদের সহাবস্থানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স থাকবো। এই ব্যাপারে কোনো বক্তব্য নয়, একদম জিরো টলারেন্স। এখানে সহাবস্থান থাকবে, আইনজীবীরা প্র্যাকটিস করবে, এটা আইন অঙ্গন, এটা আইনজীবীদের অঙ্গনে আইনজীবীরা থাকবে, এটা হলো বাস্তবতা। এর বাইরে কোনো কথা নেই আমাদের।